আপনার কাছে কি মনে হয় যে লাল কার্ডটাই আসলে ম্যাচের একটি অনেক বড় একটা পয়েন্ট? আমি মনে করি যে আর্জেন্টিনা তাদের ডার্টি প্ল্যানে সাকসেসফুল ছিল, কারণ অ্যাজ লং অ্যাজ শটগুলো আসতেছিল 20-21টা, একটা শটও গোল হওয়ার মতন শট না। এরকম না যে খুবই ক্লিনিক্যাল শট, ওরকম মানে টাফ শট সেভ দিয়েছে। এগুলোকে বলে গোলকিপারের রুটিন সেভ। রুটিন সেভ এমিলিয়ানো মার্টিনেজ দিয়ে যাচ্ছিলেন, যেটা গোল হওয়ার মতো শট ওটাই আসলে গোল হয়েছে। তো রুটিন শট যখন দিয়ে যাচ্ছিলেন, আর্জেন্টিনা ওয়াজ কমফোর্টেবল। এইটার জন্য তারা আসলে প্যানিকও করে নাই। ওরা আসলে চেয়েছিল ম্যাচের এনার্জিগুলো আরও শেষ দিকে নিয়ে লাস্ট পুশ দিবে, হইলে হবে না হলে শুট আউট, মানে পরিষ্কার প্ল্যান, হইলে হবে না হলে শুট আউট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু স্পেন যখন ফুটবল খেলবে তখন সাফোকেটিং ফুটবল খেলবে। আপনি সারাদিন মাঠে দৌড়াবেন, বল পাবেন না, আপনি মাইন্ড স্থির রাখতে পারবেন না। আগে থেকেই যদি আপনার রক্তে থাকে অ্যাগ্রেসিভনেস। এখন ধরেন এনজো ফার্নান্দেজ বল একটা ক্যারি করার চেষ্টা করছিলেন, হালকা মনে হয় ফাউল হয়েছিলেন, রেফারি 50-50 ডিসিশন ফাউল দেননি। তো এনজো ফার্নান্দেজ একটা রিয়্যাক্ট করেছিলেন। আসলে ফুটবলের সিস্টেমটা হলো এই ধরনের সিচুয়েশনে কমপ্লেইন জানাইতে হবে ক্যাপ্টেনকে, মানে প্লেয়ারদের রিয়েক্ট করার সুযোগ নাই নতুন নিয়মগুলোতে। উনি রিয়েক্ট করেছেন, যার কারণে একটা ইয়েলো দেখেছেন। এরপরের যে ফাউলটা উনি করেছেন, বা বলের জন্য গেছেন, যদিও বলের জন্য গিয়ে যখন উনি আসলে দেখছিলেন বলটা পাবেন না, তার উচিত ছিল নিজেকে সংবরণ করা এবং সরে যাওয়া, ফাউলটা অ্যাটেম্প্ট না করা। কিন্তু তিনি বল অ্যাটেম্প্ট করতে যাই ক্লিয়ার্ড হওয়া প্লেয়ারের পা অ্যাটেম্প্ট করে ফেলেছেন, এবং যেটা একেবারে রিস্কি ফাউল প্লে। অ্যাকচুয়ালি যেভাবে আসলে শটটা এত রিস্কি প্লে, উনি সেকেন্ড ইয়েলোর উপরে না থাকলে হয়তো ওনাকে ডাইরেক্ট রেডও দেওয়া যেত। মানে ব্যাপারটা এরকমই ছিল, এতটাই রিস্কি ছিল আসলে ডিফেন্ডারকে এইভাবে চার্জ করা। তো ওই সিচুয়েশনটা থেকে হয়েছে কি, স্পেন যেই প্ল্যানিংটা নিয়ে মাঠে আসছে, সেই প্ল্যানটা একেবারে ক্লিয়ার ভিজুয়াল প্ল্যানিং হচ্ছে। ফ্রান্স ম্যাচে ওলিসেকে যেভাবে জোনালি তার সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে মেসিকে ব্লক করা হয়নি, কিন্তু মেসির আশপাশ ব্লক করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো জোন থেকে যাতে মেসিকে কেউ বল দিতে না পারে, যদি দেয়ও সামনের দিকে যাতে মেসি পাসিং অপশন না পায়। কিছুক্ষণ রান নিলে মেসি তো আগের সেই মেসি নাই। স্পেন বুঝে ফেলেছে যে মেসি তো 4-5 জনকে ড্রিবলিং করে বেরিয়ে চলে যাবেন না, এখন নিশ্চয়ই তিনি পাসিং অপশন খুঁজবেন, হয়তো সর্বোচ্চ একটা বা দুইটা ড্রিবল টাচ করে তারপর উনি একটা পাসিং ব্যাটার অপশন খুঁজবেন। কিন্তু আর্জেন্টিনার ফুলব্যাকরা তো উপরে কমিটি করছে না, মিডফিল্ডার তো উপরে কমিটি করছে না, উইঙ্গার নিয়ে খেলছেই না, তাহলে মেসি কাকে দিবেন পাসটা? মেসি তো একা, এখন আর মাঠের অর্ধেক মাঠ দৌড়ে যাওয়ার মতো ওই প্লেয়ারটা নাই। তো এই কারণে এখানেই আসলে আর্জেন্টিনার প্ল্যানিংয়ের ঘাটতি হয়েছে। স্কালোনি শুরু থেকে উনি যদি কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলতে চাইতেন, তাহলে উনি দুজন উইঙ্গার নিয়ে স্টার্ট করতেন ম্যাচটা, কারণ মিডফিল্ড থেকে লুজ বল কালেক্ট করে মেসি পর্যন্ত পৌঁছানো গেলে উইঙ্গাররা রিলিজ হতেন। উনি কোনো উইঙ্গার ম্যাচে রাখেননি। তার মানে শুরু থেকেই আমরা এটা একেবারে ক্লিয়ার হতে পারি যে স্কালোনি চেয়েই ছিলেন 90 মিনিটসে কোনো ফুটবল না খেলে, ডার্টি খেলে 90 মিনিটের পর একটা প্রেসার দিতে, সেট পিসের থ্রেট লাউতারো মার্টিনেজকে আনবেন। দেখেন ডার্টি প্ল্যানের একটা জবাব মনে হয় উপরওয়ালার কাছেই থাকে। সামহাউ ওইটার জবাব এসেছে কিভাবে, আর্জেন্টিনার দুজন সেন্টার ব্যাক আসলে ইনজুর্ড হয়ে গেছেন ফার্স্ট হাফে নিয়ারলি। তো দুজন সেন্টার ব্যাক যখন ইনজুর্ড হয়েছেন আপনার, তার বিনিময়ে আরো দুজন সেন্টার ব্যাক নামানো লাগছে। এই কারণে উনি 5টা যে সাব, সেটার মধ্যে আসলে উনি 2টা সাব হারাই ফেলছেন জাস্ট অ্যাক্সিডেন্টালি, আর ছিল ওনার 3টা সাব। এই কারণে সর্বশেষ পর্যন্ত উনি লাউতারো মার্টিনেজকে এনে এরিয়াল থ্রেড যোগ করার যে প্ল্যানটা, ওই প্ল্যানটা আর অ্যাড করতে পারেন নাই। না হলে আর্জেন্টিনা শেষ দিকে যে কর্নার আর সেট পিসগুলো নিয়ে আসছিল, হয়তো লাউতারো মার্টিনেজ সহ মানে নিয়ারলি এমনিতেই আসলে ম্যাচ বের করে, সিমিওনের শট অন টার্গেট হলে বা মেসির যেটা শট ছিল ওটা ফেসে ব্লক না হলে স্টোরে ডিফারেন্ট হয়ে যেত হয়তো। তো মানে ব্যাপারটা হচ্ছে ওই যে তাদের যেই স্ট্র্যাটেজি যে আমরা খেলবো ডার্টি, একদম ধরে খেলবো, একদম কলম্বিয়া হয়ে যাব স্পেনের বিরুদ্ধে। কলম্বিয়া যে কাজটা করে থাকে, নিয়ারলি কলম্বিয়া কাজটাই করছে, করে ফাইনালে চাইছে। একটা ফুটবল ওয়ার্ল্ড কাপের প্রেস্টিজিয়াস ইভেন্টের ফাইনালে ওঠার পরে এই ধরনের ফুটবল আসলে মানায় না। স্পেন ব্রেভ খেলেছে, সাহসী খেলেছে। যেই খেলাটা স্পেন খেলেছে, আর্জেন্টিনা স্বাভাবিক খেলা খেললে বা অ্যাটাকিং খেললে হয়তো হাই স্কোরিং ম্যাচ হতো, এন্টারটেইনিং হতো, কাতারের ফাইনালের মতো হইতো। দেখা যাচ্ছে যে হয়তো ফিনিশিং ভালো হিসেবে আর্জেন্টিনাই হয়তো জিততে পারে। আর্জেন্টিনা ফিনিশিং কিন্তু এর চেয়ে ভালো, স্পেনের চেয়ে ভালো। স্পেনের ফিনিশিং খারাপ, অ্যাটাক বেশি আনছে ঠিকই,
ফিনিশিং খারাপ। সেটাই বলা হচ্ছিল যে হয়তো স্পেন যে সুযোগগুলো পেয়েছে সেই সুযোগগুলো আর্জেন্টিনা পেলে হয়তো সেই সুযোগের অর্ধেক পাইলে অর্ধেক স্কোর লাইনের স্টোরি ডিফারেন্ট হয়ে যেত। তাইলে সেই সুযোগের অর্ধেকটা তৈরি করার যে চেষ্টা, এই জিনিসটা আর্জেন্টিনা কোচের কাছ থেকে আসেনি। স্কালোনি আসলে আর্জেন্টিনা ফ্যানদের খুব বেশি অভিযোগ করার জায়গাও নেই, কারণ একটা বিশ্বকাপ তিনি ডেলিভার করেছেন এই ব্যাচটা দিয়ে। তবে তিনি সেবার সাহসী ফুটবল খেলিয়েছেন, এবার তিনি কাওয়ার্ড ফুটবল খেলেছেন, কাপুরুষের ফুটবল খেলেছেন। ডিফারেন্সটা এখানেই। উনি সৌদি ম্যাচে যখন হেরেছেন তখনই সিদ্ধান্ত নিয়ে উনি ইয়াং প্লেয়ারদেরকে স্কোয়াডে নিয়ে এসেছেন, চেঞ্জ করে ফেলেছেন। এনজো ফার্নান্দেজ তখনই আসলে সৌদি ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজ দলে স্থায়ী হয়। তো তরুণরা ওনাকে যে এই বিশ্বকাপটা উপহার দিয়েছেন, কিন্তু এই বিশ্বকাপে উনি তরুণদের উপর আস্থাই রাখেননি। ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, প্যালাসিয়াস ওরা বেঞ্চেই পচে মরে গেছে।